একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে গড়ে তোলা কি এতই সোজা? এত সহজেই কি খুব ভালো কাজ করা যায়? এত সহজেই কি ভালো পরিচিতি পাওয়া যায়? হয়তো আমার আজকের এই কথা টপিকগুলো শুনে আপনারা একটু অবাকই হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন কিছু কথা আমি তুলে ধরবো যেগুলো শুনলে হয়তো আপনাদের কিছুটা হলেও অভিজ্ঞতা হবে, বিশেষ করে বিউটি সেক্টরে যে আপুরা আমার মতো কাজ করেন বা মেকআপ আর্টিস্ট আপুরা আছেন বা ভাইয়ারা আছেন। আজকে আমি যে কথাগুলো এখানে তুলে ধরার চেষ্টা করব, হয়তো অনেকেই আমার মতো এইরকম পরিস্থিতির শিকার হয়েছেন, হয়তো সেগুলো হয়তো আমার জানা নাই বা অনেকেই হয়তো সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন না। তবে এগুলো আসলে প্রকাশ করা দরকার। মাঝে মাঝে যে আমাদেরও অনেক রকম হেনস্থার শিকার হতে হয়, আমি এটা বলবো না যে আপনাদের ভালো কোনো চাহিদা থাকবে না বা আপনারা আপনাদের মনের মতো করে একজন আর্টিস্টের কাছে তার যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলো অনুযায়ী কাজ করবেন না, কিন্তু তার মধ্যেও কিছু কথা থেকে যায়। আমাদের কাছে যখন একজন ক্লায়েন্ট আসে, তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে তার স্পেশাল ডেটা, যেহেতু বিয়ের মতো একটা স্পেশাল ডে প্রতিটা মানুষের জীবনে আসে, তো সেই স্পেশাল ডেতে সবাই চায় তার মনের মতো করে একটা লুক ক্রিয়েট করার জন্য, সবার থেকে আলাদা এবং সুন্দর। আর এই কথাগুলো হয়তো আমরা প্রতিটা ভিডিওতে কম বেশি বলে থাকি এবং প্রতিটা মেকআপ আর্টিস্ট চায় যে তার সর্বোচ্চ দিয়ে একজন ব্রাইডকে পরিপূর্ণভাবে সুন্দর একটা লুক ক্রিয়েট করে দিতে পারে। কিন্তু তারপরেও মাঝে মাঝে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে, সেটা জন্য আসলে আমরা কখনোই প্রস্তুত থাকি না। আমি জানি না আমার মতো এইরকম পরিস্থিতিতে কেউ পড়েছেন কি না বা কারোর সাথে এইরকম ঘটনা ঘটেছে কি না। তারপরেও আমি আমারটা আজকে এখানে আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এরকম আমার কাছে একজন আপু এসেছিলেন হিন্দু ব্রাইড সাজার জন্য। তো তার চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করেছি তাকে যেন সেরকম সুন্দর করে একটা লুক ক্রিয়েট করা যায়। তার 2 দিনের বুকিং ছিল। প্রথম দিন ছিল হলুদের, পরের দিন ছিল বিয়ে। তো 2 দিনের কাজের মধ্যে প্রথম হলুদের কাজটা আমরা অলরেডি করে তাকে বিদায় করে দিয়েছি। পরের দিন সে আবারও এসেছে। তো আসার সময় তার এক কাজিন আমাদের স্যালুনে এসেছে ব্রাইডের সাথে। তো আসার পরে তো প্রথমে সে আমাদের প্রাইস সম্পর্কে জানতে চেয়েছে। তো সে পার্টি মেকআপ সম্পর্কে জানতে চেয়েছিল, তো তাকে আমরা সেটা বলেছি। পরে সে বলতেছিল যে আমাদের প্রাইস অনেক বেশি। তো আমি বলেছি যদি আপনার মনে হয় আমাদের প্রাইসগুলো বেশি তাহলে আপু কিছু করার নাই। তো যাই হোক, পরে ব্রাইড সাজবে। তো ব্রাইড কিন্তু আমরা সবসময় আমাদের পার্সোনাল রুম থাকে সেখানে আলাদাভাবে সাজাই। তখন ব্রাইডকে আমরা যখন রুমের ভিতরে নিয়ে গেলাম, তখন সে আমাদের মেকআপ রুমে ঢুকতে চাচ্ছিল। তো আমরা বলেছি যে বাহিরে কাউকে আমরা আমাদের মেকআপ রুমে অ্যালাউ করি না। আর এটার দুটো কারণ আছে। একটা হচ্ছে ব্রাইডকে যখন আমরা সাজাই তখন শুরু থেকে শেষ পর্যন্ত আসলে অনেক রকম হয়। প্রথমে আমরা বেসটা বসাই, তারপর আস্তে আস্তে করে সেটা ফিনিশিং লুকটা, লাস্ট টাচ আপে মেকআপটা সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। কিন্তু তার মাঝে অনেক রকম ভূতের মতো লাগে, তারপর অনেক রকম হয়। তো সেটা আসলে অনেকেই যারা দেখেন সেটা অনেক রকম বাজে মন্তব্য করেন, এত ফর্সা হয়ে গেল কেন, এত মেকআপ দিয়েছেন কেন, এইরকম সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হয়। তো সেটা মাথায় রেখে আমরা কখনোই আমাদের মেকআপ রুমে কাউকে অ্যালাউ করি না, এই জন্যই যেন কেউ সাজটা কমপ্লিট হওয়ার আগে যেন কোনো কমপ্লিমেন্ট না করতে পারে। তো সেটা নিয়ে আসলে আমরা সবসময় কাজটা করে থাকি। কিন্তু যিনি ওনার সাথে এসেছেন, মানে আমাদের ব্রাইডের কাজিন, তো সে তো রীতিমতো মানে সে ঢুকবেই আমাদের মেকআপ রুমে, কেন ঢুকতে দিব না, অন্যান্য পার্লারে ঢোকা যায়, বড় বড় সেলুনে সে গিয়েছে, হ্যান তেন অনেক রকম কথা সে বলতেছিল। কিন্তু আমরা তো কোনো মতেই তাকে আমাদের মেকআপ রুমে তাকে আমরা ঢুকতে দিব না। তো অলরেডি আমি তাকে ঢুকতে দেই নাই। তো সে অনেক রকম আমাদের সাথে বাজে ব্যবহার করেছে, কেন তাকে আমরা ঢুকতে দিলাম না। বড় বড় সেলুনগুলোতে যদি ঢুকতে পারে, সে ঢাকাতে সে থাকে, তো কেন আমরা তাকে ঢুকতে দিই না। আমাদের নর্মাল একটা গ্রাম্য একটা পার্লার, এটা এমন আহামরি কিছু না, অনেক রকম কথাবার্তা সে বলেছে। তো সে এগুলো বলাতে আমরা বললাম যে আপনাদের মেকআপটা ভালো হলেই হচ্ছে, আপনারা আগে আমাদের কাজ দেখেন। সে রীতিমতো বলে উঠলো যে আগের দিনের মেকআপ তার একেবারেই পছন্দ হয় নাই। তো এটা বলাতে আমার খুবই রাগ হয়েছে। তো তাকে আমি বললাম যদি আগের দিনের মেকআপ আপনাদের পছন্দ না হয় তাহলে আজকে কেন এসেছেন, আপনারা তো অন্য সেলুনে যেতে পারতেন। তখন সে আমাকে জবাব দিল যে এখানে আগে থেকে বুকিং করা আছে, সেজন্য বাধ্য হয়ে এখানে এসেছেন। তো আমি বলেছি এখনও সময় আছে, আপনারা চাইলে অন্য সেলুনে চলে যেতে পারেন। কারণ একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আমার তখন মনে হয়েছে আমার সেলুনে দাঁড়িয়ে আমাকে ছোট করে কথা বলা আসলে আমার মানতে অনেক কষ্ট হয়েছিল। বিশেষ করে যদি বলে যে আমার কাজটা খারাপ হয়েছে, হতেই পারে, কারণ আমি রক্তে মাংসে করা মানুষ, সব সময় আমার কাজ যে সব সমান হবে তেমন কিছু না।
আর এই বুকিংটা আমার মাধ্যমে হয় নাই, কারণ এই বুকিংটা দিয়েছিল আমার হাজব্যান্ডের কাছে। তো আমার হাজব্যান্ড এসেছিল সেলুনে, আসার পরে আমি তাকে বললাম, তো সেও কথাগুলো শুনলো। শোনার পরে সে বলতেছে যে আপনি একটা জিনিস না জেনে শুনে এভাবে আপনার বলা ঠিক হয় না। আপনি যদি মেকআপ রুমে প্রবেশ করেন বা আপনাকে ঢুকতে দেওয়া হলো, আপনি কি মেকআপের কাজটা করতে পারবেন? যে আপনি তখন সে আমাকে প্রথমেই সে আমাকে বলেছিল যে সে কিভাবে সাজায়, কতটুকু কি দেয়, সে দাঁড়িয়ে আমাদেরকে ডিরেকশন দিবে। একজন মেকআপ আর্টিস্টকে যে কাজের সম্পর্কে কিছুই জানে না, সে কাজ সম্পর্কে কোনো ধারণাই তার নাই, সে আমাদের মেকআপ আর্টিস্টদেরকে, যারা আমরা সবসময় কাজ করে আসছি, এত বছরের এক্সপিরিয়েন্স নিয়ে সে কাজ করতেছি, সে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিবে তার ব্রাইট আমরা কিভাবে সাজাবো, তারপরে সে আমাদের সাথে মাতাব্বরি করবে। এটা একজন আর্টিস্ট হিসেবে আসলে আমার মানাটা খুবই কষ্টকর ছিল। তখন আমার হাজবেন্ড বলল যে আপনি আপনি কি কাজ সম্পর্কে কিছু জানেন? তো সে চুপ। তখন বলতেছে আপনি যদি কাজ সম্পর্কে কিছু নাই জানেন, তাহলে আপনি মেকআপ রুমে ঢুকে কি করবেন? তো সে উত্তর দিল যে আমি এটা কোনটা কতটুকু দেয় সেটা আমি বলে দিব। তো আমি বলতেছি, পরে আমার হাজব্যান্ডও মোটামুটি তার উপর একটু রাগী হলো যে ঠিক আছে, আপনি যদি কাজ করতে পারেন তাহলে ওনারা বেরিয়ে যাক, আপনি মেকআপ রুমে ঢোকেন, আপনি কাজটা করে নিয়ে যান। আর আপনারা যদি কাজটা এত ভালোই বোঝেন বা এত ভালো কাজ সম্পর্কে আপনাদের ধারণা আছে বা করতে পারেন, তাহলে কেন সেলুনে নিয়ে আসছেন? আপনারা তো বাসায় কাজটা করে ফেলতে পারতেন। আর ঠিক আছে, আপনি কাজ পারেন, তাহলে একটা কাজ করেন, ওনারা বেরিয়ে যাক, আপনারা মেকআপ রুমে ঢুকেন, আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি কাজটা করেন। তখন সে রীতিমতো চুপ। তখন আমাকে বললো, যেহেতু আমার মাধ্যমে বুকিংটা এসেছে, তুমি কাজটা করো, ওনার সাথে আর কোনো কথা বইলো না। তো আমি মেকআপ রুমে আমার যে ক্লায়েন্ট তাকে ঢুকালাম। ঢুকানোর পরে অলরেডি কাজ শুরু করে দেওয়া হয়েছে। এমন সময় তার বোন বাহির থেকে আসলো। সে বাহিরে গিয়ে বলতেছে আমাদের বিহেভিয়ার অনেক খারাপ। এটা শুনে আমার আসলে খুবই খারাপ লাগছে। পরে আমি বলতেছি যে আপনাদের কাজটা আমি আর করবোই না। পরে যখন আমি একদম আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, বলেছি আমি কাজটাই করব না। তো পরে ওনার বড় বোন বলতেছে কি সমস্যা? তখন আমি বলতেছি আপনার কাছে সে এতগুলো কথা বললো, আপনি অবশ্যই সবটা শুনছেন যে বাহিরে দাঁড়িয়ে কথাগুলো বলেছে। তো যেহেতু আমি সিসি ক্যামেরার ফুটেজ ছিল আমাদের, আর উনি বাহিরে দাঁড়িয়ে কথাগুলো বলতেছিল, সেগুলো আমাদের কানে আসতেছিল। তখন আমরা বললাম যে আপনার কাছে এইভাবে কথাগুলো বললো, আপনি কতটুকু পুরোটা আপনার যে বললো যে আমরা ওনার সাথে খারাপ বিহেভিয়ার করেছি, ওনাকে যদি আমরা ভিতরে না ঢুকতে দিই, উনি আমাদের সাথে কী রকম ব্যবহার করেছে সেটা কি আপনাকে বলেছে? কিন্তু উনি আমাদের কথা বললো, আমরা ওনার সাথে খারাপ ব্যবহার করেছি। তো এত কথাই যখন হয়ে গিয়েছে, আপনার ব্রাইট অন্য জায়গায় সাজান, আমি কাজটা করব না। তো রীতিমতো পরে উনি বলতেছে এই মুহূর্তে আপনারা যদি এই কথাটা বলেন। এমনিতেও হিন্দু ব্রাইড যখন আসে, হাতে সময় খুবই কম নিয়ে আসে, কারণ ওদের অনেক রকম রিচুয়াল থাকে। তো সেগুলো ফিল আপ করে আসতে আসতে প্রায় আমার যে টাইমিং, সেটা আসলে আমাদের সাথে কখনো মিলে না। আমাদেরকে 1 থেকে দেড় ঘন্টা বা 2 ঘন্টা সময় পর্যন্ত কোনো কোনো ব্রাইড সাজাতে গেলে আমরা পাই না। তো এমনিতে ওনারা অনেক লেট করে এসেছেন, প্রায় রাত 8টা বাজে ওনারা আমাদের সেলুনে ঢুকেছেন। তার মধ্যে যদি এই রকম কথাবার্তা হয় তাহলে কেমন লাগে? তারপর উনি বলতেছে যে এই মুহূর্তে আসলে এটা আপনারা কিভাবে বলেন, আসলে এখন আমরা কোথায় যাব, এখন আপনারা এই কথা বলতে পারেন না, প্লিজ আপু আপনি এই ধরনের কথা বললেন না। পরে ওনার বোনটা অনেক রিকোয়েস্ট করার পরে আমরা কাজটা করেছি। কাজটা করে যখন ওখান থেকে আমরা বের হয়ে আসছি, ওনাদের অনেক ডিমান্ড ছিল যে ওনাদের বাজেট পরিমাণে ওনারা আলাদা করে যে কলকাগুলো, সেগুলো ওনারা ডিজাইন দিচ্ছিল। তারপর অনেক রকম রিকোয়ারমেন্ট ওনাদের ছিল। তো সেগুলো আমরা যথেষ্ট পরিমাণ ফিল আপ করার চেষ্টা করেছি। যখন ব্রাইডটা সাজানোর পরে ভিতর থেকে আমরা বের করেছি, পরে তারপরও আমরা হেয়ার স্টাইল করতেছিলাম। উনি হেয়ার স্টাইলেও উনি টিকলিটা এভাবে বসান, ওভাবে বসান। হেয়ার স্টাইলের সময় উনি কিছু বলে নাই। যখন টিকলিটা সেট করতেছিলাম, তখনও উনি আমাদেরকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছিল। তখন আর ওনার সাথে কোনো কথা বাড়ালাম না। কিছু কিছু মানুষের স্বভাব আসলে কখনো পরিবর্তন হয় না। এত কথার পরেও যিনি আবারও টিকলি বসানো নিয়ে, যেহেতু হিন্দু ব্রাইডদের আমরা যেভাবে সাজাই সব সময়, সেটা ফলো করে তো অবশ্যই আমরা সাজানোর ট্রাই করি। কারণ আমাদের থেকে, মুসলিম ব্রাইড থেকে হিন্দুদের আপুদের কপালে কলকা করতে হয়, তারপর হেয়ার স্টাইলটা একটু অন্যরকমভাবে করতে হয়, মিডল পয়েন্টে স্মৃতি ওনাদের রাখতেই হয়, যেহেতু ওনারা মাথায় মুকুট পরে, অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আমাদের মাথায় থাকে। তো সে অনুপাতে আমরা সবসময় কাজ করার চেষ্টা করি। তারপরেও আমার মনে হয়েছে উনি ওভার কিছু রিয়েক্ট আমাদের সাথে করাতে আসলে মানতে অনেক কষ্ট হয়েছিল। আসলে আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি, মাঝে মাঝে এই রকম কিছু প্যারার মধ্যে আমাদেরকেও পড়তে হয়। সব সময় যে আমাদের কাছে ভালো ক্লায়েন্ট আসে তা না। আমি সবার কথা বলতেছি না, সবাই এরকম না। আমাদের এরকম অনেক ক্লায়েন্ট ছিল যে আপু আপনার মতো করে, আপনি মনের মতো করে সাজিয়ে দেন, একটা কথা পর্যন্ত কখনো বলে নাই। এইরকম অনেক ব্রাইড আমরা সাজিয়েছি।
তবে যিনি আমাদের ব্রাইড ছিলেন তিনি একটা কথাও বলেননি, বরঞ্চ বলেছে না আমার হলুদের মেকআপও আমার অনেক ভালো লেগেছে এবং বিয়ের দিনের মেকআপ উনি দুটো সাজে অনেক পছন্দ করেছে। তো মাঝে মাঝে এরকম কিছু পণ্ডিত আছে যারা অন্যের ব্যাপারে অনেক ইন্টারফেয়ার করতে পছন্দ করেন, নিজেকে অনেক কিছু মনে করেন। অন্যকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এই জিনিসটা মাঝে মাঝে কিছু মানুষ ভুলে যায়। তো আজকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।